তুমি আমাদের কক্ষে গিয়ে করবে নীলিমা? রোহিত পাশ ফিরে মনিকার দিকে তাকায়। নীলিমা আহাম্মক হয়ে গেল, প্রকাশ করলো না, গলায় গাম্ভীর্য এনে বলল, কি বলেন তো ভাবি, ভাইজানের সাথে দেখা হলেই তো শুধু কক্ষে যাওয়ার জন্য বাহানা ধরে, তাই আজ নিজ থেকেই বললাম। তাচ্ছিল্য হেসে রোহিতের দিকে তাকিয়ে মনিকা বলল, চরিত্রে দোষ আছে কিনা তাই সবাইকে কক্ষে নিয়ে যাওয়ার ধান্দা করে। কথা শেষ হতে না হতেই রোহিত মনিকার চুলের মুঠি ধরল। খুব গলার জোর বেড়েছে না? চল কক্ষে আজ দেখাবো তোর গলার আওয়াজ কত বের হয়। নীলিমা কিছু বলার আগেই রোহিত হাত নিয়ে মনিকাকে নিয়ে চলে গেল। নীলিমা মনে মনে আফসোস করতে লাগলো, তার জন্যই এখন কত অত্যাচার সহ্য করতে হবে। দিতে চাইলাম কারে সাজা, আর পাচ্ছে এখন অন্যজন। আজ এত দেরি হলো কেন? ইকরাম বিষণ্ণ মুখে নীলিমার দিকে তাকায়, পাঞ্জাবি খুলে রেখে বলল, স্কুলে আজ পরীক্ষা ছিল, সবকিছু গুছিয়ে রাখতে দেরি হয়ে গেল। আপনি ছাড়া কোনো শিক্ষক নেই, সব কিছু আপনাকেই কেন করতে হবে? যেখানে আমি প্রধান শিক্ষক সেখানে আর কে দায়িত্ব নেবে? আপনি প্রধান শিক্ষক। নীলিমাকে অবাক হতে দেখে ইকরাম কিছুক্ষণ তাকিয়ে রইল। আপনি আর আমার কাছে কি লুকিয়েছেন বলুন তো? আর কি লুকাবো নীলিমা, কি সব আবল তাবল বলছো? আপনি যে স্কুলের প্রধান শিক্ষক, কই বলেননি তো? ইকরাম অবাক হয়ে বলল, জানতে না তুমি? আমার তো মনে হচ্ছিল তুমি জানো, তাই বলার প্রয়োজন মনে করে নে। হ্যাঁ সেই তো। নীলিমা মন খারাপ করে বারান্দায় গিয়ে হাত গুটিয়ে দাঁড়ানো। ইকরাম তপ্ত শ্বাস ফেলে দরজার সামনে এসে দাঁড়ায়। সামান্য ব্যাপার নিয়ে কেন বাড়াবাড়ি করছো নীলিমা? নীলিমা শুধু এক পলক দেখায়, উপযুক্তরে কিছু বলল না। ইকরামকে পাশ কাটিয়ে গেল। বাইরে যাওয়ার সময় বলল, গোসল করে নিন, আমি খাবার নিয়ে আসছি। ইকরাম মুচকে হাসলো, স্বস্তির নিঃশ্বাস ফেলে দিয়ে গোসলখানায় ঢুকলো। নিভু নিভু হারিকেনের আলোয় গালে হাত রেখে ঘুমে ঢুলছে চাঁদনি। পাশে গভীর ঘুমে আচ্ছন্ন মুবিন। কটকট আওয়াজে চাঁদনি হারিকেনের আলো বাড়িয়ে দিয়ে ধীর পায়ে এগুলো। দরজা খুলে দিতেই সামনে মোহিতকে দেখতে পায়। মোহিত ভরকে যায়। তুমি এখনো ঘুমাওনি? কোথায় গিয়েছিলে তুমি? মোহিত ঘরে ঢুকলো, গায়ের শার্ট খুলে চাঁদনির হাতে দিয়ে বলল, কাজ ছিল একটু। কি এমন কাজ করো বলো তো, মাঝে মধ্যে এত রাত করে ফিরতে হয় তোমায়? খাইতে দাও। আমার প্রশ্নের উত্তর এটা নয় মোহিত। মোহিত চাঁদনির গালে হাত রেখে বলল, তুমি এই অবস্থায় এত চিন্তা করবে না চাঁদনি, বাচ্চার ক্ষতি হতে পারে। আর তোমাকে ঘুমাতে বলি, জেগে থাকাও কেন? তুমি আজকাল বড্ড অচেনা হয়ে যাচ্ছ মোহিত। হাত ছাড়িয়ে দিয়ে সামনে এগোলো চাঁদনি। ও চাঁদনি, কেন কি মিশে মিশে রাগ করছো বলো তো? চুপচাপ খেয়ে নাও, আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। দেখেছো আমার সাথে থাকতে থাকতে শুদ্ধ ভাষায় কথা বলতে শিখে গেছো। মোহিত হাত ধুয়ে ভাতের থালা নিল। চাঁদনি কোনো বাক্য ব্যয় করলো না, চুপচাপ পানি ঢেলে শুইতে গেলে মোহিত হাত টেনে পাশে বসায়। এক লোকমা ভাত সামনে নিয়ে চাঁদনিকে খাইতে বলল। চাঁদনি অপলক তাকিয়ে আছে। না খাইলে কিন্তু আমিও খামো না। তখন বারবার ডাক বারবার না, উঠুম না আমি। চাঁদনি মুহূর্তেই মৃদু স্বরে হেসে ওঠে। মোহিত ঠোঁট এলিয়ে হাসে। লো খাও। চাঁদনি পুনরায় হেসে ভাত মুখে নিল। পুনরায় দরজায় কেউ শব্দ করলে মোহিত ভয়ে চাঁদনির দিকে তাকায়। দরজা থেকে নজর সরিয়ে চাঁদনি মোহিতের দিকে সন্দেহ চোখে তাকালো। ইখওয়ান ও পারুলের পাশাপাশি শুয়ে আছে। ইখওয়ান পারুলকে ডাকলো। পারুল এপাশ ফিরে তাকায়। ইখওয়ান ঘোর লাগা কণ্ঠে বলল, ঘুমিয়েছিস? কুতকুত খেলছি, খেলবি? পারুলের কথা ইখওয়ান বোকা বনে যায়। ভালোভাবে কথা বলতে পারিস না? কথায় কথায় চেতিস কেন? কেন ডাকলি? হেই ডাকো। ইখওয়ান কোনো ভনিতা ছাড়াই বলল, রোকমান কি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোর শরীরে হাত দিয়েছিল? পারুল কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, তাতে তোর কি? মোর কি হয় হোক। কথায় প্যাঁচ না লাগিয়ে সহজ করে বলতে পারিস না? ওই গ্রামের অশিক্ষিত মাইয়া, নাই রূপ নাই গুণ, দেখতে কালা। এমন মাইয়ার জন্য জমিদার পুত্র চিন্তা করবে আকাশ পাতাল পার্থক্য। তুই কালা না, শ্যাম সুন্দরী, কালা তো আমি। পারুল তাকে ইখওয়ানকে দেখছে। ইখওয়ান পুনরায় বলল, তোর চোখ সুন্দর, হাসি সুন্দর, ঠোঁট সুন্দর, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোর মতো মেয়েরা কখনো অহংকারী হয় না। পারুল ভাবলেশীন ভাবে তাকিয়ে আছে। ইখওয়ান চুটকি দিয়ে বলল, দেখছি না, ভাবছি কালা হনুমানের মুখ দিয়ে এত সুন্দর কথা বাইর হইতে পারে। মেজাজ বিগড়ে যায় ইখওয়ানের। পারুলের উপরে উঠে বলে,
অমন পেতনির মতো চোখ মেলে কি দেখছিস? এত প্রশংসা করলাম আর তুই পুনরায় কালা হনুমান করছিস? তো কি কইতে পারোস? খুশিতে গালে মুখে চুম্মা দিমু নাকি? দিতেই তো পারিস, মানা করেছি নাকি? ইখওয়ান নেশালো চোখে তাকিয়ে আছে। পারুল ইখওয়ানের চোখের চাহনি দেখে নিজেকে দূরে সরিয়ে নিতে চাইলে ইখওয়ান আচমকা গলায় মুখ গুজে দেয়। পারুল সহসায় চোখ বন্ধ করে নিল, খামচে ধরল বিছানার চাদর। গভীর ঘুমে আচ্ছন্ন ইকরাম শরীফ। নীলিমার চোখে ঘুম নেই। এবার সবাস কিছুক্ষণ করার পর ইকরামের মুখের উপর হাত নাড়া দিল। নিঃশব্দে উঠে এলোমেলো চুল খোপা করে নেয়। শাল জড়িয়ে নিয়ে হাতে টর্চ নিল। সাবধানে দরজা খুলে বাহিরে পা রাখল। ঘুটঘুটে অন্ধকারে কিছু দূর এগিয়ে গিয়ে টর্চ জ্বালাতেই কেউ এসে নীলিমার মুখ চেপে ধরে। নীলিমা মুহূর্তেই আটকে ওঠে, হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। পরেক্ষণে মহিদুলের বলা কথাগুলো মনে পড়ে যায় নীলিমার। নীলিমা কিছুটা স্থির হয়ে যায়। মনে মনে বুদ্ধি আটতে থাকলো কি করা যায়। বিপক্ষের হাতের বাঁধন হালকা হতে নীলিমা সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। টর্চ জ্বালাতে গিয়ে পুনরায় লোকটি নীলিমার গলা ধরতে আসলে টর্চ দিয়ে লোকটির ঠোঁট বরাবর আঘাত করে। লোকটি কোনো রকম শব্দ করলো না, ঠোঁট চেপে ধরে তৎক্ষণাৎ জায়গা প্রস্থান করলো। নীলিমা আলো জ্বালাতেই আর লোকটিকে দেখতে পেল না। সামনে টর্চ ধরতে ইকরামকে দেখতে পেয়ে ঘাবড়ে যায় নীলিমা। ইকরাম চোখ কচলে বলল, কিসের যেন শব্দ হলো? তুমি বাইরে কি করছো? নীলিমা কয়েকবার ঢোক গিলে বলল। ওই শব্দ শুনেই এসেছিলাম, টর্চ জ্বালিয়ে দেখলাম কিছুই নেই। ইকরাম ভ্রু কুঁচকে তাকায়। শীতেও ঘামছো, অদ্ভুত। ওই ওই আর কি, ভয় পেয়েছিলাম। ইকরামকে তাকিয়ে থাকতে দেখে নীলিমা মিছে মিছে রাগ করে বলল, আমি ভয়ে ঘামছি, হাত পা কাঁপছে আমার। কোথায় আমাকে বুকে আগলে নেবেন তা না করে প্রশ্ন করেই যাচ্ছেন। নীলিমা চলে যাবে সে সময় ইকরাম নীলিমাকে কোলে তুলে নিল। নীলিমা হকচকিয়ে গলা জড়িয়ে নিয়ে বলল, সাবধানে, কি করছেন? ইকরাম কক্ষে ঢুকে পা দিয়ে দরজা ভিড়িয়ে দিল। নীলিমাকে আতশোয়া করে শুয়ে দিয়ে শাল সরিয়ে দিল। শাড়ির আঁচল দিয়ে ঘা মুছে দিয়ে আঁচল তুলে এক পাশে রাখলো। নীলিমা সহসাই চোখ বন্ধ করে নিল। ইকরাম মুচকি হেসে বলল, এখনো লজ্জা কাটেনি? ইকরামের ঘোর লাগা কণ্ঠ শুনে নীলিমার অদ্ভুত অনুভূতি হচ্ছে। ইকরামকে আচমকা জড়িয়ে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ইকরাম মুচকি হেসে নীলিমার কাঁধে ঠোঁট ছুঁয়ে দিতে থাকলো। সকাল সকাল ইখওয়ান অন্দর মহলের সবাইকে ডেকে পাঠিয়েছে। এক এক করে সবাই বসে আছে। ইখওয়ান সবাইকে এক পলক দেখে শাহমতের দিকে তাকিয়ে বলল, চাচাজানকে দেখছি না? তোর চাচিজানকে বাপের বাড়ি নিতে গেছে। এই মহিলার এই বয়সে এত বাচ্চা বাচ্চা অভিমান কই থেকে যে আসে? বিড়বিড় করে কথাটি বলে গলা খাঁকারি দিয়ে নীলিমার চোখের দিকে তাকালো। নীলিমা কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে। ইখওয়ান আর তাকিয়ে থাকতে পারলো না, বাবার দিকে নজর রেখে বলল, আব্বাজান, কাল উপরে কেউ উঠেছিল, ঢুকে প্রয়োজনীয় কাগজপত্র হাতাহাতি করছে। রোহিত পত্রিকা রেখে ইখওয়ানের দিকে তাকালো। শাহমত কিঞ্চিত অবাক হয়ে যায়। ইকরাম অবাক হয়ে বলে উঠল, এখানে আমাদের ডেকে নিয়ে কি বোঝাতে চাচ্ছিস? কারণ আমি জানি আপনার বই ছাড়া এ কাজ কেউ করতে পারে না। ইখওয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নীলিমা অসহায় চোখে ইকরামের দিকে তাকায়। ইকরাম চোখ দিয়ে আশ্বস্ত করে সে আছে, চিন্তা না করতে। আমারও তাই মনে হয়েছে ইখওয়ান, উনি হয়তো। আব্বাজান, একটু বেশি হয়ে যাচ্ছে তাই না? রোকমানকে কথা শেষ করতে না দিয়ে সহমতের দিকে দৃষ্টি রেখে চেঁচিয়ে উঠলেন ইকরাম শরীফ। প্রত্যুত্তরে সহমত বললেন, আমারও তো তোর বউকে সন্দেহ হচ্ছে ইকরাম, মনে হচ্ছে তোরই বউ কাল ঢুকেছে উপরের কক্ষে। গর্জে উঠল ইকরাম, দাঁড়িয়ে বলতে লাগলো, আপনার মাথা খারাপ আব্বাজান। নীলিমা বাংলা পড়তে জানে? জানে না। যেখানে বাংলা ধরতে জানে না, পড়তে জানে না, একটা অশিক্ষিত মেয়ে আপনাদের দলিলপত্র হাতাহাতি করতে যাবে কেন আব্বাজান? নীলিমা চিবুক নামিয়ে কাঁদতে থাকলো। পারুল এসে পাশে দাঁড়ায়। ইকরামের চেঁচামেচিতে আরেফা বেরিয়ে আসলো। মনিকাকে রোহিত জহুরি চোখে পর্যবেক্ষণ করতে লাগলো। আরেফা নীরব দর্শকের মতো তাকিয়ে ঘটনা বোঝার চেষ্টা করছে। তাহলে কাজটা কে করেছে? ভূতেও তো আর করেনি, কেউ না কেউ তো করেছে। সেটা মহলের শিক্ষিত বউদের জিজ্ঞাসা করুন। সবাই মনিকাকে দেখতে লাগলো। এতজনের চাহনিতে মনিকার অস্বস্তি বোধ হয়। চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি যাইনি ইখওয়ান।
এতদিন পরে কিসের দুঃখে এসব করতে যাব ইখওয়ান? দুঃখে নয়, লোভে। ইকরামের কথায় মনিকা চমকে ওঠে। চোখ তুলে তাকাতে ইকরাম নজর ফিরিয়ে নেয়। আমার বউয়ের সাথে একদম বাজে ব্যবহার করবি না ইকরাম। ইকরাম তাচ্ছিল্য হেসে বলল, বউ? আমার বউ? হাস্যকর ভাইজান। রোহিত দাঁতে দাঁত চিবিয়ে উঠে দাঁড়ায়। এগিয়ে এসে মনিকার হাত মুঠোয় নিয়ে হনহনিয়ে চলে যায়। শাহমত উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, সবাই সবার কক্ষে যাও, তবে আবারও বলছি উপরের মহলের বউয়েরা যাবে না। যদি কোনোদিন আমার চোখে কেউ ভুল করে ধরা পড়ে সেদিনই হবে তার শেষ দিন। হন্তদন্ত হয়ে উনি চলে গেলেন। ইকরাম নীলিমার হাত ধরে সামনে দুপা যেতেই নীলিমার পিছন ফিরে তাকায়। ইকরাম দাঁড়িয়ে পড়ে। নীলিমা ইখওয়ানকে উদ্দেশ্য করে বলল, আপনি ঠোঁটে কি করে আঘাত পেলেন ইখওয়ান সাহেব? ইখওয়ান ঠোঁটের আঙুল ছুঁয়ে দিল। উৎসুক হয়ে তাকিয়ে আছে আরেফা রোকমান। ইখওয়ান দাঁত কেলিয়ে হাসে। বিবাহিত জীবনে আর কত জায়গায় এমন ক্ষত দেখা যাবে? সি ভাবি সাহেবা, জন্ম সম্মুখে এমন প্রশ্ন করতে পারলেন? পারুলের চোখ লজ্জায় ছানা বড়া হয়ে গেল। অতি মাত্রায় বেয়াদব। বলা শেষে নীলিমাকে নিয়ে চলে যায় ইকরাম। রোকমান দাঁত কেলিয়ে হেসে বলল, এমন ক্ষতের জন্য হলেও বিয়েটা করতে হবে ইকওয়ান। তাড়াতাড়ি একটা মেয়ে খুঁজে বিয়ে দিয়ে দে। তুই নাকি কোনো পরনারীকে বিয়ে করবি না? কোনো নাকি তোর রঙবতী মায়াবতী আছে, তার অপেক্ষায় নাকি দেবদাস হয়ে থাকবি? আজ আবার মন ছলাৎ ফোলাৎ করছে কেন? রোকমান হতাশার সুরে বলল। হ্যাঁ সেটাই তো, থাক, বিয়ে করব না। পারুল ফিক করে হেসে উঠল। আরেফা নীরব দর্শক হয়ে সবকিছু দেখল। মাথা না ঘামিয়ে ছুটল নিজের কাজে। এই, তোর ঠোঁটে কে আঘাত করছে রে? তুই ওদের কি বুঝাইলি? হ্যাঁ, পারুলের দিকে তাকায় ইখওয়ান। আঘাতটা যে তুই করেছিস সেটাই বুঝাইছি। মুই আঘাত করছি? মিথ্যাবাদী লোক, ফালতু কথা কবি না। উঠতে নাই তো কত কি এ করলি, আর এখন বললেই দোষ? তুই তো আগে নিজেই মরবু। ইখওয়ান দৌড়ে এসে পারুলের মুখ চেপে ধরল। রোকমান ক্যাবলার মতো ওদের দিক চেয়ে দেখছে। ইখওয়ান ঝাড়ি মেরে কিছু বলতে যাবেই সেখানে উপস্থিত হয় শেখর সাহেব। ইখওয়ান পারুলের মুখ থেকে হাত সরিয়ে বলল, আপনি সকাল সকাল? শেখর ভিতরে আস্তে আস্তে বলল, কি করবো বলো, তোদের জ্বালায় তো শান্তি মতো বসেও থাকতে পারে না। তা রানা কোথায়? একটু ডেকে দাও তো। রোকমান, ওনাকে রানা ভাইয়ের কক্ষে নিয়ে যা। কক্ষে যাওয়া লাগবে না ইখওয়ান, এখানে আসতে বলো। আসলে রানা ভাই একটু অসুস্থ। শেখর ভ্রু কুচকে বলে। ডাক্তার আবার অসুস্থ হয়ে গেল? চলো রোকমান, দেখি ডাক্তারের আবার কি অসুখে ধরলো। পারুল ও ইখওয়ান চোখে চোখে রাগারাগি করছে আর ওদের পিছন পিছন হাঁটছে। আজ 2 দিন হলো মোহিত বাড়ি ফেরেনি। ছেলে চিন্তায় আসমানি বেগম খাওয়া নেওয়া ছেড়ে দিয়েছেন। চাঁদনি মুবিনকে সেই সকালে পাঠিয়েছে নীলিমার কাছে। বিকালের শেষ মুহূর্ত চলছে, এখনও ফিরল না। চাঁদনি আসমানির ঘরে একবার উঁকি দিয়ে দেখল। শরীরে ভালো মতো শাল জড়িয়ে নিয়ে আল্লাহর নাম নিয়ে বাইরে পা রাখলো। রোকমান নেশা করে ঢুলে ঢুলে সদর দরজা পেরিয়ে ঢুকলো। অন্ধরমহল এসে ধপাস করে সোফায় বসে পড়ল। বিড়বিড় করে নীলিমাকে নিয়ে আবল তাবল বলতে শুরু করলো। আজ মহল ফাঁকা বললেই চলে। ইকবাল শরীফের চিকিৎসা শেষ হওয়ায় শাহমত, ইকরাম ও রোহিত মহলে ফিরিয়ে আনতে শহরে চলে গেছে সকালে। শাহমত সাহেবও আজও গিন্নিকে নিয়ে ফিরল না। মনিকা রোহিতের অনুপস্থিতিতে বাপের বাড়ি ঘুরতে গেছে। নীলিমা মহল ফাঁকা পেয়ে উপরের সব ঘরে ঢোকার চেষ্টা করছিল। ইখওয়ান সব দরজায় নতুন তালা লাগিয়ে দিয়েছে। রোকমানের কক্ষে শুধু একটা চাবি পেয়েছিল, সেই চাবি দিয়ে একটা দরজা খুলে যায়। নীলিমা নিঃশব্দে ঢুকলো, দরজা লাগিয়ে দিয়ে বাতি জ্বালিয়ে দিল। চোখের সামনে ভেসে উঠল উর্মির ঘুমন্ত চেহারা। নীলিমার বুক চিনচিন করে ব্যথা করছে। উর্মিকে দেখেই হাত পা কাঁপতে শুরু করলো। কেমন এক অজানা ভয়ে মন অস্থির হয়ে উঠেছে। নীলিমা ধীর পায়ে এগিয়ে গেল, উর্মির গালে হাত রাখলো। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে উর্মির চোখ মেলে তাকালো। নীলিমাকে দেখেই চমকে উঠে বসলো। ইখওয়ান ও রাজীব মেঠো পথ ধরে হাঁটছে আর জমির ফসল কেমন উৎপাদন হয়েছে তা পর্যবেক্ষণ করছে। তাদের কথার মাঝে এক মেয়েলি কণ্ঠস্বর শুনে তারা পিছনে ফিরে তাকায়। সহসাই মেয়েটি নিকাব সরিয়ে নেয়। ইখওয়ান কিছুটা বিরক্ত হয়ে যায়। রাজীব একবার রাহেলাকে দেখছে আর একবার ইখওয়ানকে দেখছে। তুই এখানে থাক, আমি আসছি। রাজীব মাথা হেলিয়ে দাঁড়িয়ে রইল। ইখওয়ান রাহেলাকে নিয়ে পানি দেওয়ার মেশিনের ঘরে ঢুকলো। তুই আবার এইখানে কেন? নজরদারি করছিস? না ইখওয়ান, তুমি ঠিক মতো যাও না কেন আমার কাছে? তুমি জানো আমি কতটা ছটফট করি তোমার জন্য।
আবেগের সুরে কথাগুলো বলে ন্যাকা কান্না শুরু করলো রাহেলা। ইখওয়ান দাঁতে দাঁত চিপিয়ে বলল। থামবি নাকি গলা টিপে এখনই মেরে ফেলবো? রাহেলা একটু থামলো, পুনরায় বলল। আমায় মহলে নেবে না ইখাওয়ান? অন্তত কাজের লোক করে নিয়ে যাও, তবুও তোমার কাছাকাছি রাখো। সম্ভব নয়, সবাই জানে তুই হাশেম আলীর বউ, পারুলের আম্মা। ওসব চিন্তা বাদ দে, মন দিয়ে সংসার কর। মুহূর্তেই রাহেলা রেগে উঠল। এই ছিল তোর মনে হারামজাদা? আমাকে এইভাবে ঠকালি? মরণকালেও তোর মনের আশা পূর্ণ হবে না। চুপ থাকতো, আজকের পর আমার সামনে তো দূরে, পিছনে যেন না দেখি। তুই রাজীব আর রোকমানকে কেন পাঠিয়েছিলি আমার ঘরে? তোর কি আমাকে পারার মনে হয়? কেন, তোর ওসবেই তো চাহিদা বেশি। এমন ভাব করছিস মনে হয় হাশেম আলীর কাছে যাসনি। উত্তেজিত হয়ে যায় রাহেলা। না, চাইনি। বিশ্বাস কর ইখাওয়ান, আমি শুধু তোকেই ভালোবাসি ইখাওয়ান। আমি কখনো তোকে ভালোবাসি নাই শরীফা, তোকে ব্যবহার করেছি। তোর নাম ব্যবহার করে তোর গ্রামের শত শত মেয়েকে মহলে নিয়ে এসেছি, ইজ্জত নষ্ট করে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছি। রাহেলা থ হয়ে যায়, অপলক তাকেই বলল। কি বললি তুই? হ্যাঁ, যা বললাম সব সত্যি। আশা করি আমার পিছনে আর আসবি না। ইখওয়ান পা বাড়াতেই রাহেলা ইখওয়ানের গলা টিপে ধরে। জানোয়ার, কুত্তার বাচ্চা, এত বড় খেলোয়াড় তুই! তোকে আজ আমি মেরেই ফেলবো। রাহেলাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে তর্জনী আঙুল উঁচিয়ে বলে। আজ দ্বিতীয়বার সুযোগ দিলাম, আমার থেকে দূরে থাক। চুপচাপ সংসারে মন দিয়ে সংসার কর, নিজের পরিচয় ভুলে যা। তৃতীয়বার আমার আশেপাশে আসলে আর বেঁচে ফিরতে পারবি না, মনে রাখিস। ইখওয়ান বের হয়ে রাজীবকে ইশারা করে মহলের দিকে পা বাড়ালো। রাজীব দৌড়ে এসে ইখওয়ানের পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে লাগলো। রাহেলা চোখের পানি মুছে নেয়। তোর ধ্বংস শীঘ্রই শুরু হবে ইখাওয়ান। শত শত মেয়ের অভিশাপ তোকে বাঁচতে দেবে না, দেখিস। তোর মতো জমিদারের মুখে থুতু ছিটিয়ে নিকাব নাভিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। উর্মি নীলিমার এক হাত মুঠোয় নিয়ে কাঁদছে, এক হাতে নীলিমা উর্মির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কারো চিৎকারে নীলিমার হুঁশ হয়। উর্মির থেকে হাত সরিয়ে বলল। পরে কথা হবে বোন, সাবধানে থাকবে। উর্মি অসহায় চোখে তাকিয়ে রইল। নীলিমা দরজা লাগিয়ে দিয়ে সিঁড়ির কাছে এসে থমকে যায়। হাত পা অসাড় হয়ে আসছে নীলিমার, চোখে পানি টলমল করছে। একই সর্বনাশ হয়ে গেল। পায়ের কাছে বসা রোকমানের দিকে তাকালো। রোকমান নেশায় বুধ হয়ে একা একা বিড়বিড় করছে আর মিটিমিটি হাসছে। নীলিমার মাথা কাজ করছে না, না পারছে পা নাড়াতে, গলায় কথা আটকে আসছে। এতক্ষণ চোখের পানি বাঁধ ভেঙেছে। ধপাস করে বসে পড়ল নীলিমা। কিছুক্ষণ পর চিৎকার করে উঠল। চোখ বন্ধ করে কোনো রকম ভাবি বলে চিৎকার করে উঠল নীলিমা। উঠে দাঁড়িয়ে এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল নীলিমা। সিঁড়ির নিচে রক্তে লাল হয়ে গেছে, ব্যথায় গোঙাচ্ছে চাঁদনি। অস্পষ্ট সুরে বলে উঠল। নীলিমা আমার বাচ্চা। ভাবি, এ কি হলো? কি করে হলো এসব? এমন অবস্থায় কেন এসেছেন আপনি? ভাবি, আমাকে ডাকলেন না কেন? নীলিমা চিৎকার শুনতে পেয়ে আরেফা ও পারুল ছুটে আসে। এমন দৃশ্য দেখে পারুলের চোখের ঘুম উধাও হয়ে গেল। নীলিমা বু ভাবির এমন কেমনে হইল? নীলিমা, তোমার ভাবির তো অবস্থা ভালো না, ওনাকে কক্ষে নিতে হবে। আমি দাইমাকে ডেকে পাঠাচ্ছি, তুমি কক্ষে নেওয়ার ব্যবস্থা করো। আরেফা মহলের বাইরে ছুটল দাইমাকে খবর দেওয়াতে। চাঁদনি মৃদু স্বরে বলল। নীলিমা বোন, দোহাই লাগে, আমার যা হয় হোক, আমার বাচ্চাটাকে বাঁচাও বোন, তোমার ভাইজান খুব কষ্ট পাবে। নীলিমা চাঁদনির হাত মুঠোয় নিয়ে কাছে। চুপ করুন ভাবি, দুজনের কারো কিছু হবে না, কিছু হতেই দিব না আমি। সেই মুহূর্তে ইখওয়ান ও রাজীব দৌড়ে আসে। ইখওয়ান ব্যস্ত হয়ে বলল। কি হয়েছে ওনার? কেমন করে হলো? গায়ে হাত দিতেই নীলিমা চিৎকার করে বলে উঠল। ছুবেন না আপনি। ইখওয়ান কিছুটা রেগে বলল। পাগল আপনি? ওনাকে যথাসম্ভব কক্ষে নেওয়া দরকার। হিমা বুবু, এইখানে রাহা ঠিক হইব না, তুই মিসা জেদ করিস না। নীলিমা হাত ছেড়ে দেয় চাঁদনির। হু হু করে কেঁদে উঠল নীলিমা। ইখওয়ান তৎক্ষণাৎ কোলে তুলে পাশের গেস্ট কক্ষে নিয়ে যায়। পারুল ইখওয়ানের পিছনে ছুটল। রাজীব ছুটল মহিদুলকে খবর দিতে। নীলিমা চোখ তুলে রোকমানের দিকে তাকায়। চোখে পানি মুছে উঠে দাঁড়িয়ে পড়ে। হন হন করে সিঁড়ি বেয়ে উপরে উঠে রোকমানের পাঞ্জাবির কলার ধরে তুলে বলে। আমার ভাবি কি করে পড়লো সিঁড়ি থেকে? কি করেছিস তুই?
রোকমান এখনো নেশায় আছে, ক্রমাগত ঢুলছে। কোনো রকম চোখ মেলে বলল, কে আপনার ভাবি? কে আবার সিঁড়ি বেয়ে পড়লো? আমি তো ওইখানে বসে আমার নীলিমাকে দেখছি। নীলিমা রেগে গেল। জানোয়ারের বাচ্চা বলে ছেড়ে দিয়ে নিচে নেমে গেল। রোকমান পুনরায় ধপাস করে বসে বিড়বিড় করতে লাগলো। রাজীব পথের মধ্যে মহিদুলের দেখা পায়। সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কই ছিলেন ভাই এই 2 দিন? মহিদ অসহায় চোখে তাকায়। ডাকাতদের হাতে পড়েছিলাম। রাজীব চমকে উঠল। কি বলেন ভাই, বেঁচে ফিরলেন কি করে? মেলা ঘটনা রাজীব, খুব ক্লান্ত লাগছে, বাড়ি গিয়ে বিশ্রাম নিতে হবে। পরে বিশ্রাম নিয়েন ভাই, ভাবি অসুস্থ হয়েছে, চলুন আগে আমার সাথে। মুহূর্তেই মহিদুলের ক্লান্তি দূর হয়ে যায়। হকচকিয়ে বলল, কি হয়েছে চাঁদনির? কোথায় চাঁদনি? জমিদার মহলে। এত প্রশ্ন না করে চলুন আগে। মহিদুল রাজীবকে রেখে দৌড়ে যেতে লাগলো। রাজীব পিছনে দৌড়াতে শুরু করলো। ভিতরে দাইমা আর আরেফা রয়েছেন। দরজার পাশে বসে নীলিমা কাঁদছে। পারুল মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। দূরের বেথের সোফায় চিন্তিত হয়ে বসে আছেন ইখওয়ান। রোকমানও ওখানেই শুয়ে বিড়বিড় করছে আর মাঝে মধ্যে কাঁদছে। দরজা খোলার শব্দে নীলিমা ও পারুল উঠে দাঁড়ায়। ইখওয়ান বসা থেকে উঠে এগিয়ে আসে। বাচ্চাটারে বাঁচাইতে পারিলাম না গো, পেটের মধ্যে আঘাত পাইয়া মইরা গেছিল। মায়ের হুঁশ ফেরে নাই। সরিষার তেল গরম কইরা আয়না হাতে পায়ে মালিশ করো। বলা শেষে দাইমা ও ইখওয়ানকে কুর্নিশ করে চলে গেলেন। নীলিমা পাথরের মতো দাঁড়িয়ে আছে, চোখ থেকে অনবরত পানি পড়ছে। নীলিমা বুবু, ভিতরে যাইবা না? নীলিমা চোখ তুলে তাকায়। ইখওয়ানের দিকে তাকিয়ে বলল, ভাবিকে বাড়িতে নেওয়ার ব্যবস্থা করুন। ইখওয়ান কোনো বাক্য ব্যয় না করে মহলের বাইরে পা রাখলো। নীলিমা চোখের পানি মুছে ভিতরে ঢুকলো। পারুল তেল গরম করতে রন্ধনশালায় গেল। মরা বাচ্চাকে নীলিমা কোলে নিয়ে বসে আছে। পারুল ও আরেফা তেল মালিশ করছে। অবলক চেয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে বাচ্চাটাকে। টকটকে লাল চেহারা, মাশাআল্লাহ ভাইয়ের মতোই হতো। ছেলে বাচ্চা হয়েছিল চাঁদনির। হাতে পায়ের আঙুল ছুঁয়ে দিতে গিয়ে নীলিমা হু হু করে কেঁদে উঠল। তার ভাইজান তাকে আগলে রাখত, কোনো বিপদে আসার আগেই তাকে রক্ষা করত। আজ কিনা তার সেই ভাইজানের চিহ্নকে রক্ষা করতে পারল না। কোন মুখ দিয়ে সামনে যাবে ভাইজানের, কোন মুখে কথা বলবে? মরে যেতে ইচ্ছে করছে নীলিমার। কি থেকে কি হয়ে গেল? ইখওয়ান দরজার আড়ালে এসে গলা বাড়িয়ে বলল, আমি গাড়ি বের করেছি, ভিতরে আসবো? নীলিমা চোখের পানি মুছে নেয়। ইখওয়ান ভেতরে ঢুকলো। ওনার জ্ঞান ফিরতে কত সময় লাগবে? পারুলকে উদ্দেশ্য করে বলল ইখওয়ান। পারুল মাথা নাড়িয়ে বলল, জানি না। ইখওয়ান চাঁদনিকে কোলে তুলে নিল। নীলিমা উঠে পারুলের কোলে বাচ্চাকে দিয়ে বলে, তোরা যা, আমি আসছি। পারুল ও ইখওয়ান সামনে পা বাড়ায়। আরেফা নীলিমাকে উদ্দেশ্য করে বলে, বাড়িতে যাওয়ার পর কি হয় খবর দিও, আর আমি ইকরাম ফিরে আসলেই পাঠিয়ে দিব। নীলিমা মাথা এক কাত করে বেরিয়ে আসে। রোকমানের দিকে এক পলক দেখে শাল ঠিক করে বেরিয়ে পড়ল। নীলিমা গাড়ির কাছে আসতেই রাজীবকে দেখে প্রশ্ন করল, ভাইজান আসেনি? উনি কি খুব রেগে গেছেন? রাজীব মাথা নামিয়ে বলল, না, ভাবি সাহেবা আপনাদের বাড়িতে ফিরতে বলেছে তাড়াতাড়ি। নীলিমার মনটা মুহূর্তেই বিষণ্ণ হয়ে যায়। অজানা ভয়ে বুকের ভিতরটা ধক করে উঠল। আর প্রশ্ন না করে পারুলের কোল থেকে বাচ্চা নিয়ে বসে পড়ল। পারুল 2 হাত দিয়ে চাঁদনিকে জড়িয়ে নেয়। রাজীব ইখওয়ান পাশে বসে পড়ল। শাসা করে গাড়ি ছুটতে লাগলো নির্দিষ্ট স্থানে। গাড়ি এসে নীলিমাদের বাড়ির সামনে থামলো। এক এক করে নেমে আসলো সবাই। ইখওয়ান চাঁদনিকে কোলে তুলে বাড়ির ভিতরে ঢুকলো। মোহিত মাথা নিচু করে বসে আছে। হাসি মোচা আদমিয়া পাশে বসে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের কাপড়ে ঢাকা লাশের দিকে। লাশের পাশের মাথায় হাত দিয়ে ভাবলেশীনভাবেই তাকিয়ে আছে আসমানি বেগম। পাশে বসে আঁচলে মুখ চেপে কাঁদছে রাহেলা। ইখওয়ান চোখ বন্ধ করে নিয়ে পুনরায় মেলে চাঁদনিকে নিয়ে ঘরে ঢুকলো। পিছনে হন্তদন্ত হয়ে ঢুকলো চাঁদ মিয়া। নীলিমা এক পা ভিতরে দিল। পারুল নীলিমার হাত চেপে ধরলে পিছন ফিরে তাকায়। কি হয়েছে পারুল? কিছু না বুবু, নিজেরে শক্ত রাখো। রাজীব অসহায় চোখে তাকায়। নীলিমা মলিন হেসে সামনে পা বাড়ায়। মুহূর্তেই নীলিমা থমকে যায়। এমন নিদারুণ দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যায়। কি বলবে কি করবে কোনো হদিশ পাচ্ছে না। ভাইয়ের এমন করুণ মুখ দেখে নীলিমার বুক কেঁপে উঠল। দৌড়ে গিয়ে ভাইয়ের সামনে এসে পায়ের কাছে বসলো। ভাইজান, ভাইজান, কার লাশ? কাকে ওভাবে ঢেকে রেখেছেন? মোহিত চোখ তুলে তাকায় নীলিমার দিকে। কোলের বাচ্চাটার দিকে তাকিয়ে বলে, কি বাচ্চা হয়েছে আমার? ইখওয়ান মোহিতের কাঁধে হাত রাখে। নীলিমা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। পারুল দাঁড়িয়ে কাঁদছে। পারুলের পিছনে বিষণ্ণ মন নিয়ে দাঁড়িয়ে আছে রাজীব। বাচ্চাটিকে মোহিতের কোলে দিয়ে নীলিমা পা জড়িয়ে বলল,
আমাকে মাফ করবেন ভাইজান, আপনার সন্তানকে আমি বাঁচাতে পারি না। হাউমাউ করে কেঁদে উঠল নীলিমা। পারুল এসে নীলিমাকে জড়িয়ে ধরল। মোহিত কোনো কথা বলল না, পা ছাড়িয়ে নিল। ধীর পায়ে সামনে এগিয়ে গিয়ে লাশের পাশে শুয়ে দিয়ে বলল, আল্লাহ আপনাকে কিছু দিয়ে কিছু কেড়ে নেন, তাহলে আমার ভাই আর ছেলেকে কেন একসাথে কেড়ে নিলেন? মুহূর্তে নীলিমার কান্না বন্ধ হয়ে যায়। ভাইয়ের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়, এগিয়ে পাশে বসে বলে, কি বললেন আপনি? মুবিন কোথায় ভাইজান? আশেপাশে তাকিয়ে নীলিমা মুবিনকে ডাকতে লাগলো। পাগলের মতো করছে নীলিমা। মোহিত বোনকে বুকে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে পড়ল, চিৎকার করিস না নীলিমা, মুবিন ঘুমাচ্ছে। এভাবে চিৎকার করলে ওর ঘুমের অসুবিধা হবে না, বল চুপ কর বোন। নীলিমা মোহিতকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মোহিত এবার চোখের পানি আটকে রাখতে পারল না। বোনকে বুকে নিয়ে হু হু করে কেঁদে উঠলেন। ইখন রাজীবকে নিয়ে বাইরে পা রাখলেন। নীলিমা মুখ তুলে তাকায়। কি করে হলো ভাইজান এসব? আমার ভাইটাই কি করে মরলো? এত বড় সর্বনাশ কেমন করে হলো ভাইজান? মোহিত নীলিমাকে ছেড়ে দিয়ে বাসে এক হাত রেখে বলল, কেউ ধর্ষণ করে মেরে ফেলেছে। নীলিমা অবাক হয়ে বলল, কি ধর্ষণ? এইটুকু ভাই আমার, ওরা কি জানোয়ার? কি কষ্ট না এটা দিয়েছে। আমি ওই হারামজাদাকে ছাড়বো না। কে করেছে ভাইজান এই কাজ? কে করেছে? শান্ত হবন, কেউ বলতে পারেনি কে করেছে, কেউ দেখতেও পায়নি। নীলিমা বাকরুদ্ধ হয়ে বসে পড়ল। হাসে মোহিতের কাঁধে হাত রেখে বলল, বাপ দেরি কইরা আর কি হইবে? তুই অনুমতি দিলে গোসল জানাজার ব্যবস্থা করি। মোহিত ঠোক গিলে বলল, করেন চাচা, যা করার তাড়াতাড়ি করেন, আমি পুলিশে জড়াতে চাই না। ঠিক আছে বাপ। হাসি মিয়াকে ডেকে নিলেন, সাথে করে নিয়ে বাইরে গেলেন। মোহিত মা আর বোনের দিকে তাকিয়ে চাঁদনির কাছে গেলেন। পুনরায় পারুল এসে নীলিমাকে জড়িয়ে ধরল। নীলিমা আশকারা পেয়ে পুনরায় ফুপিয়ে কেঁদে উঠল। চাঁদনির জ্ঞান ফেরার পর থেকেই বাচ্চা বাচ্চা করে চেঁচিয়েছে। কোলে নেওয়ার পর কাউকে ধরতেই দেয়নি। মোহিত অনেক বোঝালেও হার মানেনি। ধমক দিলেও কোনো কাজ হয়নি। মোহিত না পেরে শেষে চাঁদনির হাত টেনে নিয়ে এসে মুবিনের লাশের উপর ফেলে দেয়। মুবিনের ফ্যাকাশে মুখ দেখে চাঁদনি চমকে ওঠে। গায়ের সাদা চাদর দেখে মোহিতের দিকে প্রশ্নিত চোখে থাকায় পরক্ষণে মুবিনের মৃত্যুর কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। মুবিনের মৃত্যুর জন্য নিজেকে দায়ী ভেবে অঝরে কাঁদতে থাকে। এখনো পর্যন্ত কারোর সাথে কথা বলে নাই। ফজরের নামাজ শেষে নীলিমা পুকুরের পাশে নতুন 2 কবরের পাশে দোয়া দুরুদ পড়ে অপলক তাকিয়ে আছে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে পানি। এই দুঃসময়ে তোমার পাশে থাকতে পারলাম না নীলিমা, ক্ষমা করে দিও। নীলিমা পিছন ফিরে তাকায়। ইকরামকে দেখা মাত্রই চোখের বাঁধ ভেঙে যায়। ইকরাম এগিয়ে আসলে নীলিমা বুকে ঝাঁপিয়ে পড়ে। ইকরাম আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কেতো না নীলিমা, তুমি এভাবে ভেঙে পড়লে চলবে বলো? নীলিমা মুখ তুলে তাকায়। কখন এসেছেন? মধ্যরাতে ইখন আমাকে একটু আগেই বলল, না হলে রাতেই আসতাম। তাহলে তো আপনার ঘুম হয়নি। আসুন বিশ্রাম নেবেন। ইকরাম চোখের পানি মুছে দিয়ে বলল, দরকার নেই, মহল থেকে খাবার পাঠিয়েছে, আসো সবাইকে নিয়ে খাবে। নীলিমা কবরের দিকে ফের তাকালো, মিনমিন করে বলল, একটু বেলা হোক সাহেব, তারপর। কি করে হলো এসব নীলিমা? মহিতুল কোথায় ছিল? ব্যবসার কাজে বন্দরে যেতে ডাকাতের হাতে পড়ে। জানেন আমার ছোট ভাইটাকে কত কষ্ট দিয়ে মেরেছে জানোয়ারটা? কেঁদে উঠল নীলিমা। ইকরাম কাঁধে হাত দিয়ে বলল, দয়া করে এভাবে কেঁদো না নীলিমা, আমার বুকে ব্যথা হচ্ছে। নীলিমা ইকরামের দিকে তাকিয়ে বলল, আমার ভাইটাকে ধর্ষণ করেছে। মানুষের রুচিবোধ কোথায় বলতে পারেন? এমন জঘন্য কাজ করে কেমন করে বেঁচে আছে, কিভাবে স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছে বলতে পারেন? ইকরাম শুকনো ঢোক গিলে বলল, কি বলছো? মবিনকে কোথায় পাওয়া গিয়েছিল নীলিমা? আপনার জমির মাঝে যে উঁচু জঙ্গলটা আছে না, সেখানে। আপনার কি কাউকে সন্দেহ হয় সাহেব? ইকরামের বুকে ধুকপুক শব্দ হচ্ছে। না নীলিমা, এসব চিন্তা করিও না তো, আমি খোঁজ নিয়ে দেখব কার এত বড় সাহস হয়েছে। তাকে পেলে আমার হাতে তুলে দিবেন ইকরাম সাহেব। ইকরাম নীলিমার কণ্ঠে অন্যরকম তেজ শুনতে পেল। চোখে প্রতিশোধের আগুন। ওই চোখের দিকে ইকরাম তাকিয়ে থাকতে পারল না। নীলিমাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, ঠিক আছে দীপ, শান্ত হও, এসব নিয়ে আর চিন্তা করো না। পারুল উঠান ঝাড়ু দিচ্ছে, রাহেলা তরকারি কাটছেন। হঠাৎ ইখন এসে পারুলের সামনে দাঁড়ালো। পারুল মুখ তুলে তাকায়। তুই এই 7 সকালে? দেরি হয়ে গেছে, আরও সকালে আসা লাগতো বুঝি। শোন কালা হনুমান, মন মতি ভালো নাই, আগলা পেশাল পারিস না।
এইখন কিছুটা ক্ষিপ্ত মেজাজে বলল, মহলে ফিরছিস না কেন পেতনি? চল মহলে চল, তোকে আমি নিতে এসেছি। রাহেলা আর চোখে দেখছেন আর তরকারি কাটছেন। আইজ মনে হয় সূর্য মামা এলোমেলোভাবে অস্ত যাইব। তোর ভাবসাব তো ঠিক লাগছে না। পারুলের এমন কথায় ইখন চটে গেল। তুই কি যাবি নাকি কোলে তুলে নিয়ে যাব? মুই যাইম না, নীলিমাবু যেদিন যাইবে সেদিন যাইব। তুই আজকেই যাবি? ইখন হাত ধরে টানতে থাকে। পারুল হাত ছাড়িয়ে নিয়ে রাগী গলায় বলল, আসলামই তো কাল, আজকেই যাওয়া লাগবে। মুই আর কয়টা দিন থাকিম। ইখন অবাক হয়ে বলল, তুই কাল এসেছিস? পারুল ভ্রু কুচকে বলে, তো তোর কি 1 বছর মনে হয়েছে নাকি? তার থেকেও বেশি। শোন পেতনি। হাত দিয়ে কান এগিয়ে দিতে বলল ইখন। পারুল কান এগিয়ে দিল। রাহেলা চোখ ছোট ছোট করে তাকালো। ইখন ফিসফিস করে বলল, তোর সৎমা আমি আশাতে বুঝি খুশি হয়নি? আচ্ছা, তোকে গালমন্দ করেছে নাকি? পারুলও ফিসফিস করে বলল, সে আর নতুন কি, আয় ঘরে বস। ইখন গলা খাঁকারি দিয়ে রাহেলাকে শুনিয়ে শুনিয়ে বলল, না থাক, দরকার নেই। দুপুরের পর প্রস্তুতি নিয়ে থাকিস, এসে নিয়ে যাব। পারুল কিছুটা রেগে বলল, তুই যাবি এখান থেকে? মুই তো কইলাম যাইম না মুই। ইখন এসে পারুলের গাল চেপে ধরে বলল, যাবি না, সেটা যখন আসবো তখন বুঝবি। বলে ইখন দাঁত কেলালো। গাল ছেড়ে দিয়ে ঠোঁট গোল করে পারুলের মুখে ফু দিয়ে চলে গেল। পারুল বিড়বিড় করে ইখওয়ানকে গালি দিতে থাকলো আর উঠান ঝাড়ু দিতে লাগলো। আজ 10 দিন পর মহলে ফিরল নীলিমা। সদর দরজা পেরিয়ে অন্দর মহলে আসতেই পারুল দৌড়ে এসে নীলিমাকে জড়িয়ে ধরল। তুমি কথা বলে আসো, আমি কক্ষে যাচ্ছি। বলা শেষে ইকরাম মুচকি হেসে চলে গেল। নীলিমা পারুলের গালে হাত রেখে বলল, খুব খুশি মনে হচ্ছে। পারুল প্রফুল্ল হয়ে বলল, হ বুবু, মেলা খুশি। তা শুনি, খুশির কারণটা কি? পারুল ফিসফিস করে বলল, মুই মাওতে যাচ্ছি বুবু। কে? পারুলকে বুকে জড়িয়ে নিল নীলিমা। মুখ তুলে কপালে চুমু দিয়ে বলল, আমার ছোট্ট পারু মা হবে? বাবা গো বাবা, ইখওয়ান জানে? না বুবু, এখনো কও নাই। আগে তোকে কওয়ার জন্য এতদিন অপেক্ষা করছো। ঠিক আছে, আজকে রাতে বলিস কেমন? ঠিক আছে বুবু। নীলিমা মুচকি হেসে উপরের কক্ষের দিকে এক পলক দেখে পা বাড়ালো। মোহিত বসে মুরগি কাটছে আর চুলায় আধা হওয়া ভাতের পাতিল। আনমনে কাজ করতে করতে মোহিত চিল্লিয়ে উঠল, মুবিন, আমাকে 1 বালতি পানি দিয়ে যা তো ভাই। কিছুক্ষণ পর আবার বলে উঠল, কিরে, গায়ের কথা? চাঁদনিকে দেখে থেমে যায় মোহিত। ফিজেল হেসে বলে, মাথা রাতে গেছে আমার। তুমি অসুস্থ শরীর নিয়ে বের হয়ে আসলে কেন? যাও শুয়ে পড়ো। চাঁদনি বালতি হাতে নিলে মোহিত উঠে এসে হাত থেকে বালতি নিয়ে নেয়। কি করছো চাঁদনি? যাও ঘরে যাও বলছি, আমি পানি আনছি। মোহিত পানি আনার জন্য কুয়া পাড়ে গেল। চাঁদনি মোহিতের কথা অমান্য করে মুরগি কাটতে বসলো। মোহিত পানি এনে ধমক দিয়ে বলল, আমার কথা কি তোমার কানে যায় না চাঁদনি? চাঁদনি নিরস হয়ে তাকিয়ে বলল, এসব হালকা কাজ করতে পারবো, তুমি ভাতটা নেমে রেখো আর মশলা বেটে দাও। চাঁদনি সামলে ওঠার চেষ্টা করছে দেখে মোহিত খুশি হলো। চুপচাপ ভাতের পাতিল নেমে রাখলো, মশলা বাটায় মন দিল। আসমানি বেগমকে নাজিরা কয়দিনের জন্য সাথে করে নিয়ে গেছে, বিদায় মোহিতকে এসব করতে হচ্ছে। নীলিমা রন্ধনশালায় যাওয়ার জন্য অন্দরমহল পেরিয়ে যাবেই সদর দরজায় দাঁড়িয়ে থাকা শেখর নীলিমাকে ডাকলো। নীলিমা সদর দরজায় নজর ফিরিয়ে আশেপাশে তাকিয়ে বলল, ভেতরে আসুন। শেখর এসে নীলিমার সামনে দাঁড়িয়ে বলল, ইকরাম সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ, আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। শেখর বসে ফের বলল, 1 কাপ চা হবে? নীলিমা পা থামিয়ে পিছনে তাকায়। পারুলকে চিল্লিয়ে বলে, পারু, অন্দরমহলে 1 কাপ চা দিয়ে যা। কিছুক্ষণ পর পারুল চা নিয়ে এসে নিচু হয়ে টেবিলে রাখলো। শেখর পারুলের গলার দিকে নজর বুলিয়ে চোখে চোখ রেখে মুচকি হাসলো। পারুল মুখ বাঁকিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ইকরাম আসে। আপনি? শেখর চায়ের কাপ রেখে বলল, হ্যাঁ, ইখনের কাছে একটা নিউজ শুনলাম, তারই তদন্ত করতে আসলাম। কতটা সত্য? ইকরাম সামনের সোফায় বসে পড়ল। কিন্তু মোহিত তো পুলিশকে এ ব্যাপারে জানাতে বাজরাতে চায় না। সমস্যা নেই, তদন্ত করলে শুধু ঝামেলা হবে একটুই, আর লাশ তুলে দরকার নেই ওইসবের। চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে কথাটি বলল নীলিমা। এগিয়ে এসে ইকরামকে চায়ের কাপ দিল। শেখরকে উদ্দেশ্য করে বলল, ইখওয়ান আমাদের পরিবারের কেউ নয়, আর আমার পরিবারে কেউ চায় না পুলিশ তদন্ত করুক। জানাজা হয়ে গেছে আমার ভাইয়ের, মাটিও হয়েছে।
আর এসব একবারেই হয়। দয়া করে এইসব নিয়ে আর মাথা ঘামাবেন না। যে অন্যায়টা করেছে তার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেবেন। আপনি এখন আসতে পারেন। নীলিমা ইকরামকে এক পলক দেখে চলে যায়। ইকরাম শেখরকে উদ্দেশ্য করে বলে, এখানে আর আমার কিছু বলার নেই শেখর সাহেব। তোর সাথে আমার কিছু কথা আছে ইকরাম। ইকরাম ক্ষিপ্ত মেজাজে বললেন। ভদ্রভাবে কথা বলুন শেখর সাহেব। শেখর কিছুটা করুণ হয়ে বলল, দুঃখিত ইকরাম শরীফ, মাফ করবেন। শেখর আর বসল না, কোনো দিক না তাকিয়ে হন্তদন্ত হয়ে চলে গেলেন। ইকরাম রন্ধনশালায় একবার উকি দিয়ে কক্ষে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। সামনে এসে রোকমান মাথা নামিয়ে বলল, ভাইজান, দরকার একটা কথা ছিল। ইকরাম ঘৃণার চোখ ফিরিয়ে নেয়, সামনে পা বাড়িয়ে দেয়। মুহূর্তেই রোকমান ফের বলল, ভাইজান শুনুন। তুই যা রোকমান, আমি ভাইজানকে বলছি। রোকমানকে থামিয়ে দিয়ে ইখওয়ান ইকরামের দিকে তাকালো। রোকমান ইখওয়ানকে এক পলক দেখে চলে যায়। কি হয়েছে ইখওয়ান? কি এমন জরুরি কথা? কোন রকম ভনিতা ছাড়াই ইখওয়ান সরাসরি বলল, ভাবি ওপরে গিয়েছিল, শুধু তাই নয় উর্মির কক্ষেও ঢুকেছিল। আব্বাজানের কানে কথাটা গেলে পরিস্থিতি কোথায় দাঁড়াবে বুঝতে পারছেন? তুই কি সত্যি বলছিস? ভাবিকে ডেকেছি, জিজ্ঞেস করুন, তাহলে সত্য না মিথ্যে বুঝতে পারবেন। ইকরাম নীলিমাকে ডাকলো। কিছুক্ষণ পর আঁচলে হাত মুছতে মুছতে নীলিমা আসে। ইখওয়ানকে দেখে কিছুটা আন্দাজ করতে লাগলো। তুমি উপরের কক্ষে প্রবেশ করেছিলে নীলিমা? নীলিমা ইখওয়ানের দিকে তাকায়। আমার চোখে তাকিয়ে বলো নীলিমা, সত্যি বলো নীলিমা, তুমি কি গিয়েছিলে উপরের কক্ষে? নীলিমা ইকরামের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, হ্যাঁ গিয়েছিলাম। বলার শেষে ইকরাম নীলিমার গালে চর বসিয়ে দিলেন। নীলিমা আচমকাই চড়ে বাকরুদ্ধ হয়ে গেল। গালে এক হাত দিয়ে অবাক হয়ে ইকরামের দিকে তাকিয়ে রইল। ইকরাম তর্জনীর আঙুল উঁচিয়ে বলল, এত কথা বলার পরেও তুমি কিভাবে পারলে এই কাজ করতে? নীলিমা, আমার কথা অমান্য করার সাহস হলো কি করে তোমার? আমার কথা অমান্য করে কেন গেলে নীলিমা? কেন গেলে উপরে? কিভাবে নীলিমা, কিভাবে পারলে? ইকরাম গর্জে উঠল। সামনে রাখা বেতের টেবিল তুলে দূরে নিয়ে গিয়ে আছাড় মারল। একে একে সবাই বের হয়ে আসলো। পারুল এসে নীলিমার পাশে দাঁড়ায়। পুনরায় ধমক দিয়ে ইকরাম বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিও না নীলিমা, আমি ভালো খারাপ দুইটাই। যা করেছো তার শাস্তি হিসেবে আজকের পর থেকে আমার সামনে তুমি আসবে না। তুমি আমার কথা অমান্য করে অনেক বড় ভুল করেছো। তর্জনীর আঙুল ঘুরিয়ে আর কিছু বলল না ইকরাম। ক্ষিপ্ত মেজাজ নিয়ে হনহনিয়ে বের হয়ে গেল। সবাই নীলিমা ও ইখওয়ানকে প্রশ্ন করে যাচ্ছে। কিছু না আব্বাজান, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, সবাই যার যার কাজে মন দাও। নীলিমাকে এক পলক দেখে সবাই যে যার কাজে চলে গেল। নীলিমা আগের ন্যায় মূর্তির মতোই দাঁড়িয়ে আছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। একরাম সাহেব তোরে এইভাবে মারতে পারলো বুবু? নীলিমা চোখের পানি মুছে নিয়ে বলল, জমিদারের রক্ত বইছে শরীরে, ভিন্ন হয় কি করে? ইখওয়ানের দিকে তাকায় নীলিমা। নীলিমা চোখের দিকে তাকাতে পারল না। ইখওয়ান পারুলকে উদ্দেশ্য করে বলল, ঘরে আয়, কথা আছে। পারুল না চাইতেও মাথা নিচু করে পা বাড়ালো। নীলিমা চোখ বন্ধ করে নিঃশ্বাস ছেড়ে দিয়ে নিজেকে আশ্বস্ত করে সামনে পা বাড়িয়ে কক্ষে গেল। দুপুর করেই বিকাল হয়েছে, ইকরাম মহলে ফেরেনি। নীলিমা অস্থির হয়ে বারবার মহলে পায়চারি করছে। রোকমানের কাছে যেতে চেয়েও মাঝপথে ফিরে আসে। কয়েকবার এমন করায় নীলিমা দ্বিধা ভেঙে পা বাড়ালো রোকমানের কক্ষের দিকে। দরজা এসে শব্দ করে অপেক্ষা করতে লাগলো। কোথা থেকে রোহিত এসে আচমকাই নীলিমার হাত চেপে ধরল। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। রোহিত বিদঘুটে হাসি দিয়ে বলল, আজকে কে বাঁচাবি সুন্দরী? সামান্য লজ্জা করা উচিত। ভাষার হয়ে ছোট ভাইয়ের বইয়ের সাথে বেয়াদবি করছেন, যেখানে আমাকে ছোট বোনের নজরে দেখা আপনার কর্তব্য। রোহিত বিদ্রুপ এসে বলল, মজার কথা বললে ঠিকই আছে বোন। ভাবলাম ধরো তুমি আমার খালাতো বোন, কি এখন তো বিয়াদবি করতে নিষেধ করবে না, তাই না? নীলিমা দাঁত চিবিয়ে বলল, ফালতু লোক, ছাড়ুন আমার হাত। রোহিত পাশের দেওয়ালে নীলিমাকে চেপে ধরলেন। নীলিমা দু পা নিজের এক পা দিয়ে চেপে ধরল। দু হাত দেওয়ালে চেপে ধরায় দাঁত চিবিয়ে বললেন, কই রাখো তোমার ইকরামকে? খুব না ঢাল হয়ে দাঁড়ায়, আজকে দাঁড়াবে তোমার পাশে। সাহস থাকলে ছেড়ে দিয়ে কথাগুলো বল, জানোয়ারের বাচ্চা। ছাড়বো তো, আগে তো মনের বাসনা পূর্ণ করি তারপর। পারুল কক্ষ থেকে বের হয়ে দেখলো ইখওয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তুই বুবুকে না বাসিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? ইখওয়ান দুই ভ্রু উপরে তুলে বলল, আমি কি করব? পারুল কোপরে দু হাত দিয়ে বলল, মুই ওইখানে থাকলে কি করতি তুই? তাই কর। ইখওয়ান সামনে তাকিয়ে বলল, ভাইজান
কি করছেন? ছেড়ে দেন। পারুল কিঞ্চিত রেখে গিয়ে বলল। তুই এমন ঠান্ডা হুমকি দিলি কালা হনুমান? ইখন ভরকে গেল, মনে মনে বলল, কি জ্বালায় পড়লাম ভাই। মানুষ বউ সালাম কি করে, এখন করবটা কি আমি? কিছু করবি না তাই না? মুহূর্তে ইখন চেঁচিয়ে বলল। ভাইজান। নীলিমা ও রোহিত পাশ ফিরে তাকায়। রোহিত ভ্রুকুচকে তাকালে ইখন ভরকে যায়, আলতা আলতা করে বলল, বাইরে কেন এসব করছেন? কক্ষে নিয়ে যান। পারুল হা মেলে দেখছি ইখওয়ানকে। ইখওয়ান চোখ বন্ধ করে বিড়বিড় করে সরে যায়। যা হবে রাতে দেখা যাবে। হাতের বাঁধন হালকা হতেই নীলিমা হাত ছাড়িয়ে নেয়, ধাক্কা দিয়ে কোমর থেকে মাঝারি সাইজের চাকু বের করে সামনে ধরে। নীলিমা কারোর জন্য অপেক্ষা করে না, নিজের রক্ষা নিজেই করতে পারে। আর এক পা এগিয়েছেন তো মরেছেন। রোহিত বিষয়টাকে সামান্য ভেবে এক পা এগোতে নীলিমার হাতে আঘাত করে। এমন কাণ্ডে রোহিত বোকা বনে যায়, হাত চেপে ধরে চিৎকার করে বলল, তোকে তো আমি পরে দেখে ছাড়বো, খুব বেড়েছিস না। মনিকা ছুটে এসে ধরতে গেলে রোহিত ঝটকা দিয়ে সরিয়ে দেয়। পারুল মুচকে হেসে নীলিমার পাশে দাঁড়ায়। রোহিত নীলিমাকে এক পলক দেখে চলে যায়। নীলিমা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মনিকা অবাক হয়ে তাকিয়ে দেখছে নীলিমাকে। দরজা খুলে চোখ কচলিয়ে রোকমান বলল, কি হচ্ছে এখানে? এত চিৎকার কিসের? পারুল ঠোঁট বাঁকিয়ে বলল, কুস্তিগির খেলা হলো। ইস, তুই তো দেখতেই পেলি না। রোকমান প্রফুল্ল হয়ে বলল, কে কে খেললো? কে দেখ খেললো? সাদা হনুমান। মুখ ভাষায় পারুল। মনিকা ফিক করে হেসে চলে যায়। রোকমান বোকা হয়ে বলল, মস্করা করস আমার সাথে? চুপ কর, চল বুবু। তোমার ভাইজান কোথায়? আসলেন না কেন? তেজি কণ্ঠে কথাগুলো বলল নীলিমা। রোকমান আমতা আমতা করে বলল, আসতে তো বললাম, আসলোই না, উল্টা ঝাড়ি মেরে আমাকে পাঠিয়ে দিল। নীলিমা আর কিছু বলল না, পারুলকে রেখেই হনহনিয়ে চলে যায়। পারুল দৌড়ে আসতেই ইখওয়ান হাত ধরে বলে, এই অবস্থায় এমন দৌড়াদৌড়ি করবি না। তুই কেবে সর, আমার হাত ছাইরা দে। নেশা করছিস নাকি? কি বলছিস এসব? ইখওয়ান হাত ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে নিয়ে বলল, তুই কামড় দিলে মুই তোকে ছাইড়া দেবো নাকি? ঠোঁট এলিয়ে হাসি ইখওয়ান। পারুল রাগান্বিত চোখে তাকিয়ে বলে, মোর কথা মোরেই শোনাচ্ছিস কালা হনুমান? তোর কি একার বউ আছে, আর কারো বউ নাই? যখন তখন মহলের আনাচে কানাচে প্রেম করে বেড়াস। ইখওয়ান পারুলকে ছেড়ে দিল। পারুল রোকমানকে উদ্দেশ্য করে বলল, বিয়া কইরা তুইও প্রেম কর। মুখ বাঁকা করে চলে যায় পারুল। রোকমান ইখওয়ানকে বলল, ভাই, এই মেয়ে কথায় কথায় এত যে মুখ বাঁকায়, ঠোঁট ব্যথা করে না? না, সকাল বিকাল রাত ও ঠোঁট ব্যায়ামের ওপর থাকে, তাই ব্যায়াম করার সময় পায় না। রোকমান চিন্তিত হয়ে বলল, ঠোঁটেরও ব্যায়াম আছে, কিভাবে করে ভাই? আবিয়াত্তারা বুঝবে না, তাই তুইও বুঝবি না। ইখওয়ান ঠোঁট টিপে হেসে চলে গেল। রোকমান চিন্তিত হয়ে মাথা চুলকে ভাবতে লাগলো। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, ইকরাম এখনো মহলে ফিরল না। নীলিমা মন খারাপ করে ছাদে আসলো। দোলনায় বসে অঝরে কাঁদতে থাকলো। ভাইজান, আপনার বোনের আজ খুব মন খারাপ। মন ভালো করতে কি করতেন মুবিন? ভাই, আমার আজ উল্টো পাল্টা কবিতা ভীষণ শুনতে ইচ্ছা করছে। হু হু করে কেঁদে উঠল নীলিমা। চোখের পানি মুছে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আব্বাজান, আপনি মুবিনকে আগলে রাখবেন। জানেনই তো খুব দুষ্টুমি করে। ভুল করেও বকবেন না। ওর কান্না আমার সহ্য হয় না আব্বাজান। যদি এসে আপনার নামে বিচার দিচ্ছে, আমি কিন্তু আপনার সাথে আর কথাই বলবো না। কিছুক্ষণ থামলো নীলিমা। কিছু মুহূর্ত তাকিয়ে থেকে আবেগের কণ্ঠে বলল, জানেন আব্বাজান, উনি আজ আমাকে মেরেছেন। খুব কষ্ট পেয়েছি আব্বাজান। জীবনে প্রথম কোনো পুরুষের হাত আমার গায়ে আঁচড় দিল, সেটা আবার আমারই প্রিয় মানুষটা। কি করে পারলো আব্বাজান? ওনার হাত কাঁপলো না? আমাকে মারার আগে ওনার বুক কেঁপে উঠলো না? ভাইজান শুনলে তো ওনাকে মেরেই ফেলবে। উনি ওনার কথা রাখলেন না আব্বাজান, রাখলেন না। পুনরায় কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল দোলনায়। কিছুক্ষণ পর চোখ বন্ধ করে কাঁদতে থাকলো নীলিমা। রাতের আধারে মহলে ফিরে এলেন একরাম শরীফ। কোনো পাশে না তাকিয়ে সরাসরি কক্ষে প্রবেশ করলেন। কক্ষে বাতি জ্বালানো, বিছানায় নজর ঘুরিয়ে বারান্দায় উঁকি দিয়ে দেখলো নীলিমা নেই। গায়ের পাঞ্জাবি খুলে দূরে ছুঁড়ে মারল। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে কপালে হাত ঠেকালো। পারুল শাড়ি গুছিয়ে আলমারিতে রেখে পিছনে ফিরতে ইখওয়ান সামনে দাঁড়িয়ে বলল, তুই কি এখনো আমার উপর রেগে আছিস? পারুল পাশ কাটিয়ে চলে যায়। বিছানা ঝাড় দিতে লাগলো। ইখওয়ান ঝাড়ু কেড়ে নিয়ে বলল, কথা বলছিস না কেন? বাবা হয়েছিস?
পারুল এক পলক দেখে বারান্দায় গিয়ে ভেজা কাপড় তুলতে লাগলো। ইখওয়ান ঝাড়ু ছুঁড়ে ফেলে দিল। বারান্দায় গিয়ে পারুলের হাত থেকে কাপড় ঝটকা দিয়ে নিয়ে দূরে ছুঁড়ে মারল। সমস্যা কি তোর? দাম বেড়ে গেছে? মুই কোনো কাপুরুষের সাথে কথা কইম না, সর। আমি কাপুরুষ হলে তোর পেটের বাচ্চাটা কার? পারুল হকচকিয়ে তাকায়। মদ খেয়ে এসেছিস তাই না? তোর কি তাই মনে হয়? পারুল ইখওয়ানের মুখের দিকে নাক দিয়ে গন্ধ শুকে বলল, কই গন্ধ পাচ্ছি না তো, তাহলে আবল তাবল বকছিস কেন? তুই আমাকে কাপুরুষ বললি কেন? বলিম না, চোখের সামনে একটা মাইয়ারে তোর ভাই খারাপভাবে শুয়ে দিচ্ছে, আর তুই কোন প্রতিবাদই করলি না। আমি প্রতিবাদ করতে গেলে বড় রকমের কেলেঙ্কারি হয়ে যেত, বুঝলি? না বুঝি নাই, বুঝাই দে। মুহূর্তেই চটে গেল পারুল। ইখওয়ান ভ্রুকুচকে তাকায়। বুকে টেনে নিয়ে কিছু বলার আগেই আরেফা এসে চিল্লিয়ে বলল, ইখওয়ালা, পারুল, কোথায় তোমরা? পারুল দৌড়ে এসে বলে, কি হয়েছে ভাবি? ইখওয়ান পারুলের পিছনে এসে দাঁড়ায়। আরেফা দুজনকে উদ্দেশ্য করে বলে, আম্মা খুব অসুস্থ, কেমন কেমন করছে, সবাইকে একটু টাকা আনো তোমরা। আরেফা আগের ন্যায় হন্তদন্ত হয়ে ফিরে যায়। পারুল ছুটল নীলিমাকে ডাকার উদ্দেশ্যে। নীলিমাবু বলে ডাকতে ডাকতে কক্ষে প্রবেশ করলো পারুল। ইকরাম কপাল থেকে হাত সরিয়ে চোখ মেলে তাকায়। নীলিমা তোমার সাথে নেই। ইকরামের কথায় পারুল মাথা নাড়িয়ে না বোঝালো। ইকরাম চিন্তিত হয়ে বলল, কি বলো? আমি তো ভাবলাম তোমার সাথে আছে। বুবুর সাথে সন্ধ্যার পর আর দেখা হয় নাই ভাই সাহেব। তোমরা বুবুকে খুঁজা নিয়ে আম্মার কক্ষে আইসেন, আম্মা নাকি অসুস্থ। ইকরাম আলমারি থেকে পাঞ্জাবি নিয়ে গায়ে দিল। পারুল ফেল পড়ল, রোহিত ভাই সাহেব বুবুর সাথে খারাপ ব্যবহার করছে, খারাপভাবে গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল। ইকরাম পাঞ্জাবির হাতা গুটানো অবস্থায় থেমে যায়। পারুলের দিকে তাকায়। পারুল অসহায় চোখ নামিয়ে নিয়ে চলে যায়। ইকরাম তাড়াহুড়ো করে হাতা গুটিয়ে বেরিয়ে গেলেন। ছাদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। সিঁড়ির কয়েক কদম যেতেই নীলিমাকে নেমে আসতে দেখে ইকরাম দাঁড়িয়ে পড়ে। নীলিমার চোখ ফুলে গেছে, ফর্সা গালে লাল লাল আভা বিস্তার করছে। ইকরামকে এক পলক দেখে পাশ কাটিয়ে নিচে চলে যায়। ইকরাম নীলিমার পিছনে পিছনে এসে নিজের আম্মার কক্ষের সামনে দাঁড়ান। সবাই কক্ষে উপস্থিত। শাহমত তার স্ত্রীর পাশে রাখা চেয়ারে বসে আছেন। ভেতরে আসো ইকরাম, আমার কাছে মাপ চেয়ে নাও। শাহমতের কথায় ইকরাম অসুস্থ মায়ের দিকে তাকালেন। কয়েকবার ঢোক গিলে ভিতরে ঢোকার জন্য পা বাড়ালো। ইকরাম বুঝতে পারলো তার পা কাঁপছে। বুকের হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করে শব্দ হচ্ছে। যতই সামনে এগিয়ে যাচ্ছে বুকের হৃৎপিণ্ডটা বেরিয়ে আসার উপক্রম হচ্ছে। ইকরাম বুকের বাম পাশে হাত রেখে নীলিমার পাশে এসে দাঁড়ালো। নীলিমা এক পলক দেখে পুনরায় শাশুড়ির দিকে তাকায়। তিনি পলকহীনভাবে তাকিয়ে দেখছেন ইকরামকে। ইকরামের চোখে পানি টলমল করছে। ছেলের চোখের পানি দেখে তিনিও কাঁদলেন। চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ইকরাম দুপা এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আম্মা আমাকে মাফ করে দিয়েন। আম্মা আজকে একটা সত্যি কথা বলি। তিনি পলক ফেলে ফের তাকালেন। ইকরাম সম্মতি ভেবে চোখের পানি নিয়ে মুচকি হেসে গলা খাঁদে নামিয়ে কানের কাছে আস্তে করে কিছু বলল। মুহূর্তেই তিনি মৃদু ঠোঁট এলিয়ে হেসে পরম শান্তিতে চোখ বন্ধ করে নিলেন। ইকরাম মাথা তুলে তাকায়। ইখওয়ান এগিয়ে এসে আম্মা বলে ডাকতে থাকে। কোনো সাড়া না পেয়ে ইকরামের দিকে তাকালো। ইকরাম নাকে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। ইখওয়ান পা জড়িয়ে নিয়ে হু হু করে কেঁদে উঠল। মুহূর্তেই শোকের ছায়া নেমে আসলো নীলকুঞ্জ মহলে। সকালে সবাইকে শেষ দেখতে হওয়া হচ্ছে। সবচেয়ে ভেঙে পড়েছেন ইখওয়ান ও আরেফা। ইকরাম এগিয়ে আসে। খাটিয়ার এক পাশে বসে ইখওয়ান বসে কাঁদছে। ইকরাম অবাক হয়ে ভাবছে, মায়ের কথা অমান্য করে খারাপ পথে যাওয়া ছেলেটা আজ কাঁদছে। মায়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করে আসা ছেলেটা আজ কাঁদছে। কিন্তু ইকরাম তুই কাঁদছিস না কেন? তুই কি পাষাণ হয়ে গেলি ইকরাম, নাকি নিজের আম্মাকে ভালোবাসিস না? আরেফা ইকরামের পাশে এসে দাঁড়ালো। মৃত্যু ব্যক্তির দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, আমা একদিন হতাশা হয়ে বলেছিল আমি আমার ইকরামের সাথে খুব দুর্ব্যবহার করে ফেলেছি বৌমা। ওকে বলিও এত কিছু করেও ওকে আমি মাপ করে দিয়েছি। মরার আগে যেন এসে আমাকে একবার দেখা করে আমার সাথে। ও যখন আমার মুখে হাত বুলিয়ে আদর করতো খুব ভালো লাগতো। বৌমা ওকে একবার বলবে আমাকে শেষবার মতো আদর করে যেতে। এর আগেও অনেকবার বলেছি। তাহলে যাওনি কেন ইকরাম? আম্মা আমাকে মন থেকে মাফ করতে পারেনি। সেই অপরাধ বোধ এখনো আমাকে কুড়ে কুড়ে শেষ করে। সেই অতীত আমার এখনো মনে পড়লে দম বন্ধ হয়ে যায়। সময় পেরিয়ে যাচ্ছে, আর কি কেউ দেখার বাকি আছে?
মুয়াজ্জিনের কথা ইকরাম আমার দিকে তাকালো, হাঁটু করে বসে পড়ল। নীলিমার এসে পিছনে ফিরে দাঁড়ালো। পারুলকে লাশের আশেপাশে আসতে দেয়নি রমেলা। গ্রামের প্রচলিত কথায় বলেছেন, বাচ্চা পেটে নিয়ে মরা মানুষ দেখতে নেই, মরা বাচ্চা জন্ম দেয়। ইকরাম কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিলেন গালে, হাত বুলিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বললেন, আপনাকে ছুঁয়ে দিলাম আম্মা, রাগ করলেন না যে? আমার আফসোস থেকেই গেল আম্মা, আপনার মাধুর্য মাখা কণ্ঠে আমার নাম শোনা হলো না। একবার আদর করে একটু শোনা বলে ডাক দেন। মৃত্যুর আগ পর্যন্ত এই আফসোস থেকেই যাবে আম্মা। হু করে কেঁদে উঠল ইকরাম। ইখওয়ান নিচের ঠোঁট কামড়ে কান্না করছিলেন। মুয়াজ্জিন এসে মুখ ঢেকে নিলেন। সামনে এসে খাটিয়া কাঁধে নিলেন ইকরাম ও শাহবত, পেছনে কাঁধে নিলেন ইখওয়ান ও রোকমান। আরেক অবধার্ত ছেলে বিছানায় শুয়ে চোখের পানি ফেলছে, এক পলক শুধু দেখতে পেয়েছে। না পারল ছুঁয়ে দিতে, না পারল কবরে এক মুঠো মাটি দিতে। বিকেলের শেষ মুহূর্তে নীলিমা কক্ষে আসে। ইকরাম বিছানায় দুহাত ঠেকিয়ে মাথায় ঝুঁকে বসে আছে। নীলিমা সামনে এসে দাঁড়ালো। ইকরাম পা দেখে মাথা তুলে তাকালো। চোখ ভীষণ লাল হয়ে আছে, মুখটা শুকিয়ে কেমন শুকনো লাগছে। নীলিমার মুখ খুব মায়া হলো, কিন্তু মুখে কিছু বলল না। আসুন কিছু খেয়ে নিন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ইকরাম আচমকায় নীলিমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকলো। নীলিমা অবাক হয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদবেন না, ওনার জন্য বেশি বেশি দয়া করুন, যেন জান্নাতবাসী হয়। থামুন সাহেব, দয়া করে থামুন, আর কাঁদবেন না। ইকরাম মাথা তুলে তাকায়, আবদার কণ্ঠে বলে উঠল, আমাকে একটা আম্মা এনে দিবে নীলিমা?